ফাইনাল পরীক্ষা কবে? ডিসেম্বরে। ক্লাস পরীক্ষা প্র্যাকটিক্যাল থাকবে যেটা হবে এই কোশ্চেনটাতে আপনাদের জন্য আছে 50% এরও বেশি মার্কস, প্রায় 60%, 55% মার্কস আছে এখানে। 15 প্রজেক্টের জন্য থাকবে, 40 থাকবে ফাইনালে। তো প্রজেক্টটা ভালো করতে হবে, ভালো গ্রেডিং এর জন্য ফাইনালটা অবশ্যই ভালো করতে হবে, তাই না? বাঁচানোর জন্য কি মার্ক, হ্যাঁ, অনেক অনেক এ গ্রেড কিন্তু সি হয়ে যায়, ইও হয়ে যায় লাস্ট সেশন থেকে। এক্সপেকটেশন লেভেল অনেক হাই থাকে বা বিচারটা খাতা দেখেছি যার মধ্যে কোশ্চেন না হচ্ছে উল্টা পাল্টা অ্যান্সার করতে হবে, পুরোটাই জিরো। বোঝা যাচ্ছে সে বুঝে নাই, হয়তো অ্যান্সারটা পারবে, কোশ্চেন না বুঝে অনেকে অ্যান্সার করেছে, ভুল অ্যান্সার করেছে, সুন্দর করে লিখেছে, লেখাটা অনেক সুন্দর হয়েছে ভিন্ন কোশ্চেনের জন্য, ওই কোশ্চেনের জন্য। তুমি কি বুঝতে পেরেছি? যা হয়েছে কোশ্চেন বুঝতে না পারলে করতে হবে পরীক্ষার সময় কারণ করে উপস্থিত থাকি ফাইনাল। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে, তাই না? তাহলে আজকে থেকে আমরা সার্ভার ল্যাঙ্গুয়েজের আলোচনা শুরু করব, ডেটাবেসের আলোচনা হতে থাকবে, ডেটাবেসের আলোচনা আসবে। ডেটাবেস আমি কতটুকু কভার করব স্টেপ আসতে হচ্ছে, আমি হয়তো এসকিউএল ল্যাঙ্গুয়েজের দিকে একটু ফোকাস করব, যেটা প্রোগ্রামেটিক্যালি আমাদের জন্য আর কি। আমরা ওয়েব প্রোগ্রামিং করছি, ওয়েব প্রোগ্রামিং করতে গিয়ে অনেক ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গিয়ে। তো সবাই W3 স্কিলসে যাব এবং MySQL সেগমেন্টটা দেখব। W3 স্কিলসের MySQL সেগমেন্টটা, এটা আমাদের যে তিনটা পার্ট ফাইনালের জন্য স্টেপ আছে, ল্যাঙ্গুয়েজ এখানে আমি জাভাস্ক্রিপ্ট একটা ক্লাসে অ্যাড্রেস ব্যবহার jQuery PHP server side scripting database MySQL database MySQL আলোচনা হবে। আপনাদের শিখতে হবে SQL কমান্ড, SQL কমান্ড যেটা W3
deletion, insertion, edit and delete, কিছু clause আছে var, group var, order by like, কিছু function আছে like count, average, right? এই টাইপের কিছু ফাংশনাল, কিছু ক্লজ নিয়ে, কিছু ফাংশনালিটি নিয়ে, কিছু ডিরেক্ট কমান্ড কোড নিয়ে, জয়েন করে নিয়ে কিছু কোড আপনাদের লিখতে হতে পারে। এক্সাম্পল টেবিল দিয়ে দিব, তার উপরে কিছু কমান্ড আমি লিখব। ওকে, তো সিলেবাসে কভার করতে হবে। আমরা বলছি যে আপনি সুইচ করতে এসকিউএল সেগমেন্ট, আপনি সুইচ করতে এসকিউএল সেগমেন্ট। দ্বিতীয় পার্টের আলোচনা হবে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভাস্ক্রিপ্ট আলোচনা হবে, টেকনোলজি অ্যাজার এবং লাইব্রেরি যেগুলো নিয়ে আলোচনা হবে। আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং শুরু করব আজকে পিএইচপি এর উপরে, আর ডেটাবেস মাইস্কুয়েল আলোচনা হবে। মাইস্কুয়েলের দুটো থিওরি থাকবে, একটা মডেল আর একটা হচ্ছে কি নরমালাইজেশন। যা থিওরি সেটাই পরীক্ষায় আসে, তো লিখতে হবে খুব ভালো করে, তো নোট করতে হবে ভালো করে, পরীক্ষার খাতাতে লিখতে হবে খুব ভালো করে। ওকে, তাহলে উপরে বলবো যে সেই বিষয়গুলো জানা থাকতে হবে সবার। ওকে, তো আমরা ওয়েব ডেভেলপমেন্টের টেকনোলজি গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং টেকনোলজি গুলো পরীক্ষার খাতাতে লিখতে দিয়েছিলাম, কি কোথায় কাজ করে সেটা নিয়ে আলোচনা করছি। আমরা যখন একটা ওয়েবসাইট ডেভেলপ করব, ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেগুলো অ্যাকচুয়ালি লাগবে এগুলো নিয়ে একটা ডাইনামিক ওয়েবসাইট বানাবো। আমি একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব ইউজিং পিএইচপি, আমার ইউজ টেকনোলজি, আমার মিনিমাম এই টেকনোলজিগুলো ইউজ করতে হবে। और क्लाइंट एंड HTML CSS, ক্লায়েন্ট এন্ড ইন্টারেক্টিভ মেসের জন্য জাভাস্ক্রিপ্ট, সার্ভার ল্যাঙ্গুয়েজ হিসেবে আলোচনা হবে পিএইচপি, আর ডেটাবেস সার্ভার হিসেবে আলোচনা হবে MySQL। ওকে, তো এদের প্রত্যেকের জন্য সার্ভার আমি লিখছি। এদের জন্য সার্ভার কি ব্রাউজার, পিএইচপির জন্য সার্ভার Apache and IIS, और MySQL এর জন্য সার্ভার MySQL database server। ওকে, তো সার্ভার গুলো কি কি আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট এর জন্য বলছি, সকল ব্রাউজারে হচ্ছে সার্ভার। PHP এর জন্য সার্ভার Apache IIS, MySQL এর জন্য সার্ভার MySQL database server। তো আমরা যদি কোনো একটা ছোট্ট ডাইনামিক সাইট অথবা কোনো একটা ডাইনামিক সাইট ডেভেলপ করতে চাই, আমাদের মেশিনে কাজগুলো তো আছেই, অ্যাডিশনাল কি লাগবে, অ্যাডিশনাল লাগবে একটা ওয়েব সার্ভার, যে ওয়েব সার্ভার বলা হয় মিনিমাম একটা ওয়েব সার্ভার আর একটা ডেটাবেস সার্ভার। ওকে, তো ওয়েব সার্ভার গুলোর মধ্যে দুটো ওয়েব সার্ভার আছে, একটা হচ্ছে Apache আর একটা কি IIS, ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। এটা অ্যাকচুয়ালি উইন্ডোজ, এগুলো এক্স বলে না, উইন্ডোজ এক্সপি ভার্সন থেকে এসেছে। তো উইন্ডোজ এর জন্য IIS মূলত, আর Apache হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আমি Apache কে লিনাক্সে, ম্যাকে, উইন্ডোজে সব জায়গাতেই ইনস্টল করে কাজ করতে পারি। আমি কোশ্চেন করতে পারি যে Apache কেন ইউজ করব PHP এর জন্য, বা আমি বলতে পারি যে IIS কেন নয় PHP এর জন্য। PHP দুটো সার্ভারে রান করতে পারে, IIS ও রান করতে পারে, Apache সার্ভারেও রান করতে পারে। IIS টা উইন্ডোজ এর কম্পোনেন্ট আর Apache প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। Apache সার্ভার আমি উইন্ডোজ মেশিনে ইনস্টল করতে পারি, লিনাক্স মেশিনে ইনস্টল করতে পারি, ম্যাক ওএস এর মধ্যেও ইনস্টল করতে পারি। বাট IIS অনলি উইন্ডোজ এর জন্য, এটা উইন্ডোজ এর একটা পার্ট। ওকে, IIS এর লিমিটেশন, IIS এর লিমিটেশন হচ্ছে আমরা যদি
উইন্ডোজ যেটা লিখছি উইন্ডোজটা যখন রিলিজ হয়েছে উইন্ডোজটা যখন রিলিজ হয়েছে ওই সময় পিএইচপি যে ভার্সনটা ছিল সেটা আইএস এর মধ্যে রাখা আছে। আমি যদি উইন্ডোজ আপডেট না করি সেক্ষেত্রে আইএস বলে আর আপডেট হচ্ছে না, পিএইচপি লেটেস্ট ভার্সন আমি পাচ্ছি না। বাট অ্যাপাচি যদি আমি ইনস্টল করি আমার নতুন ভার্সন আসলে পুরোটাকে আনইনস্টল করে নতুন অ্যাপাচি ভার্সনটা আমি সহজেই নিয়ে নিতে পারি। এটা হচ্ছে এক নম্বর বেনিফিট বা একটা বেনিফিট অ্যাপাচির জন্য আর ডিসঅ্যাডভান্টেজ আইএস এর জন্য। ওকে, আইএস উইন্ডোজের কম্পোনেন্ট হওয়াতে কেস ইনসেনসিটিভ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম কেস ইনসেনসিটিভ, সেনসিটিভ না, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকেও কেস ইনসেনসিটিভ করে তোলে। যেটা প্রজেক্ট ডেপ্লয়মেন্ট পিরিয়ডে প্রজেক্টে যখন আমরা ডেপ্লয় করি 80% হোস্টিং সার্ভার 80% হোস্টিং সার্ভার লিনাক্স বেসড, লিনাক্সে 80% হোস্টিং সার্ভার আর 20% হোস্টিং সার্ভার উইন্ডোজ বেসড, রাইট? সো ম্যাক্সিমাম হোস্টিং সার্ভার কি লিনাক্সে, আর যে প্রজেক্টগুলো তৈরি হচ্ছে তার ম্যাক্সিমাম চলে যাচ্ছে কোথায় লিনাক্স বেসড সার্ভার। তো লিনাক্স বেসড সার্ভারে গিয়ে আইএস প্রজেক্টে অনেক ধরনের অ্যাবনরমাল পেজ শো করে। ওকে, আর যদি আমরা অ্যাপাচিতে প্রজেক্টগুলো ডেভেলপ করি তাহলে অ্যাপাচি যেহেতু থাকে কোথায় লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে প্রজেক্টের অ্যাবনরমাল পেজ অনেক কম আসে। এটা একটা রিজন আমরা অ্যাপাচি কেন পিএইচপির জন্য বেশি ইউজ করে থাকি। তাহলে যদি ডেভেলপমেন্ট হয় লিনাক্সে সেখানে আইএস ইউজ করার কোনো স্কোপই নেই, আছে? ম্যাক্সিমাম কেসে সফটওয়্যার কোম্পানিগুলোতে ডেভেলপমেন্ট হয় বা ডেভেলপমেন্ট মেশিনগুলো থাকে লিনাক্স প্ল্যাটফর্ম, যাতে ভাইরাস অ্যাটাক করতে না পারে। বুঝা যাচ্ছে? যেন আমার সফটওয়্যারটা ডেভেলপমেন্ট পিরিয়ডে বড় কোনো হ্যাম্পার না হয়। সে কারণে ডেভেলপমেন্ট মেশিনগুলো লিনাক্স অপারেটিং সিস্টেমে হয়। তো ওখানে অ্যাপাচি ছাড়া অন্য কোনো ওয়েব সার্ভার দেয়া যাবে না, অন্য কোনো মধ্যে আইএস ওয়েব সার্ভারটা ওখানে দেয়া যাবে না। ওকে, সো আমার হোস্টিং সার্ভারগুলো কোথায় লিনাক্স বেসড, এখানে আছে কি অ্যাপাচি। সেই কারণে আমরা মূলত পিএইচপি প্র্যাকটিস করে থাকি বা পিএইচপি প্রোগ্রামিং করে থাকি অ্যাপাচিতে। আইএস এ খুব কমই প্র্যাকটিস করা হয়ে থাকে বা ইউজ করা হয়ে থাকে। পিএইচপি বলছি, পিএইচপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটা যদি আমি অ্যাপ্লিকেশনে যাই হাইপারটেক্সট প্রি প্রসেসর, এটা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করা, ডেভেলপমেন্ট শুরু হয়েছিল 1997 থেকে, ফার্স্ট সফটওয়্যার রিলিজ 1999 এ, 2001 থেকে মোটামুটি ওয়েবে ইউজ করা শুরু হয় এবং ফ্রি এর পর থেকে মার্কেট দখল করা শুরু করে আর এখন লিড করছে। ওকে, অলমোস্ট 82% ওয়েব বেসড মার্কেট দখল করে আছে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা। শুধু ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রেই না, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের ক্ষেত্রে এপিআই ল্যাঙ্গুয়েজ হিসেবেও পিএইচপি ইউজ সর্বাধিক, রাইট? আমি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করি আর আইফোন, মানে এপিআই ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হয় পিএইচপি ডেটাবেসে ডাটা হ্যান্ডেল করার ক্ষেত্রে। ওকে, পিএইচপি জাভাস্ক্রিপ্ট এবং আরো একটা টেকনোলজি মিলিয়ে ডার্ট নামে যে ল্যাঙ্গুয়েজটা আসছে সেখানেও পিএইচপির আরো একটা কনফিগারেশন আছে বা থাকবে। যদিও পিএইচপি কম্পিটিটর হিসেবে ওই ডার্ট ল্যাঙ্গুয়েজটা মার্কেটে আসবে অল্প কিছুদিনের মধ্যেই, বাট এখন স্টিল যে পিএইচপি মার্কেটকে লিড করছে এবং আরো কয়েক বছর যে লিড করবে সেটা অবশ্যই বলা যায়। তো পিএইচপি তে কয়েক লেভেলের প্রোগ্রামিং করা যায়। আমি একদম প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, পিএইচপি সিনট্যাকটিক্যাল প্রোগ্রামিং যেটা ফাংশন বেসড প্রোগ্রামিং যেটাকে আমরা বলে থাকি প্রসিডিউরাল পিএইচপি প্রোগ্রামিং, এটা করতে পারি। পিএইচপি তে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি, আমরা পিএইচপি তে মডুলার প্রোগ্রামিং এমভিসিতেও প্রোগ্রাম করতে পারি। আমি কিছুটা প্রসিডিউরাল এবং কিছু এরিয়াতে মিক্স করব অবজেক্ট ওরিয়েন্টেড, মানে মডুলার প্রোগ্রামিংটা দেখানো ডিফিকাল্ট সময়ের অভাবে, হ্যাঁ, আমি সেটা দেখাতে বা দেখতে পারবো না। সো পিএইচপি প্রোগ্রামিং বা পিএইচপি দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে কোন কোন ধরনের প্রোগ্রামিং হয় সেটা বলছিলাম। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে বা কোড বেস একদম নিজের প্রসেস অনুযায়ী সিনট্যাক্স দিয়ে আমি ফাংশন বেসিস প্রোগ্রাম করছি এবং
মডেল অ্যাপ্লাই করছি অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা পিএইচপি তে পসিবল। পিএইচপি 5 আসার পরে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে প্রোগ্রামিং করে সফটওয়্যার ডেভেলপ করতে পারি, সেটা অবজেক্ট ওরিয়েন্টেড মডেল ফলো করে সফটওয়্যার ডেভেলপ করতে। আবার আমরা এমভিসি টেকনিকেও প্রোগ্রামিং করতে পারি। পিএইচপি বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে, লাইক জেন, কোডিনেটর, টেক্সট-বেসড, Laravel, Wire, Symfony, etc. রাইট? এগুলো পিএইচপি ফ্রেমওয়ার্কের নাম, যারা অলমোস্ট সবাই এমভিসি মাল্টিলেয়ার প্রোগ্রামিং বে বা উই ডিজাইন মডেলকে ফলো করে। সো পিএইচপি তে তিন ধরনের প্রোগ্রামিং সম্ভব। জাভাতে দুই ধরনের, ডটনেটে দুই ধরনের, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড আর এমভিসি। অবজেক্ট ওরিয়েন্টেড ম্যান্ডেটরি, জাভা বা ডটনেট প্রোগ্রামিং এ গেলেই মূল স্ট্রাকচারটাই কি শুরু হয় দিয়ে ক্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড। যদি স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ বলি, স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ বলা হয় দুজনকে, জাভা আর সি প্লাস প্লাস। মোস্ট পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ?
কতজন করেছেন? কেউই না। জাভা সবাই ল্যাঙ্গুয়েজ চাকরি করেছেন, সি তো করেছেন, সবাই সি করেছেন। তার মানে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। না variable operator statement generally constant জানেন তো সব এগুলো আবার কি রিপিট করা দরকার নেই। অল্প কিছু বিষয় একটু আলোচনায় আমি নিয়ে আসবো। PHP তে কিভাবে এরিয়া হ্যাঁ PHP তে জিনিসগুলো কিভাবে কাজ করে বা কিভাবে লিখতে হয়। PHP রান করবে কোনো একটা সার্ভারে, আগেই বলেছি এটা ওয়েব সার্ভার হতে হবে, আর আমরা ওয়েব সার্ভার ইউজ করব অ্যাপাচি। হ্যাঁ ওয়েব সার্ভারটা ইউজ করব কি অ্যাপাচি। আমরা ওয়েব সার্ভারটা ইনস্টল করে লিখব। PHP ফাইলের এক্সটেনশন হয় .php তে। PHP ফাইলের সিনট্যাক্স বা PHP সিনট্যাক্স হচ্ছে less than words like PHP or greater than, এটাকে বলা হচ্ছে PHP এর সিনট্যাক্স। file.php এক্সটেনশন এই সিনট্যাক্সের মধ্যে আমি PHP কোড লিখব। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি .php ফাইলের মধ্যে HTML লিখতে পারি, HTML এর কোড লিখতে পারি। HTML এর কোডে যে কোনো লোকেশনে আমি PHP লিখতে পারি। একটা HTML এর মধ্যে আমি PHP কে কি করতে পারি, এমবেড করতে পারি, স্ক্রিপ্ট করতে পারি। এজন্য PHP কে আমরা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও বলে থাকি। ঠিক আছে? তো PHP সিনট্যাক্সের एग्जांपल দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে PHP সিনট্যাক্স। আমরা যদি কোনো কিছু আউটপুট আকারে দিতে চাই লিখতে হয় কি ইকো, আর আমি যদি বলে দিই হ্যালো ওয়ার্ল্ড, ইকোটাকে বলা হয় কিওয়ার্ড মোস্ট ইউজ। এখানে আমরা প্রিন্টও ইউজ করতে পারি। ওই এটাকে বলা হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং লিখা হয় ডাবল কোটেশন অথবা কি সিঙ্গেল কোট ইউজ করে। সো আমরা কোনো একটা স্ট্রিং যখন আউটপুট আকারে দেখতে যাব প্রিন্ট লিখতে পারি অথবা কি লিখতে পারি ইকো PHP তে। এটাকে বলা হবে একটা স্ক্রিপ্ট ফাইল যেটা রান করবে সার্ভারের মধ্যে, ওয়েব সার্ভারে। ওকে, ওয়েব সার্ভার ছাড়া অন্য কোথাও এটা রান করানো যাবে না। এখন আমরা সিনট্যাক্সগুলো নিয়ে কিছু আলোচনা করব। ভেরিয়েবলস বলছেন, ভেরিয়েবল কাকে বলে সেটা কিন্তু হয়তো আমি জাভাস্ক্রিপ্ট এর ক্লাসে কিছু বলেছিলাম। বুঝলেন কি? বুঝলেন কি বলেছিলাম? ভেরিয়েবল কি? আচ্ছা না ভেরিয়েবল যে কি বেশ বেশি করে দেন যেটা কোনো ভ্যালু যেটা ক্যারি করা যায় টেম্পোরারি স্পেস এখানে ভ্যালু আর চেষ্টা করছে আপনারা করেন সহজ হয়, যেমন 2x y এখানে সহজ হয়। আর এক কথা বললে হবে না, ওয়ার্ড দিয়ে কি ডেফিনিশন হয় কখনো দেখেছেন? এই একটা ওয়ার্ড আমরা ইংলিশে ভ্যালু করব, মানে একটা যদি আমরা দেখব ভ্যালু রাখতে তারপর যেটা রাখবো সেটাই তখন লিখলে ভ্যালু হবে। সংখ্যাটা লিখতে দিলে আমি তো বিপদে পড়ে যেতাম, আমি দার্শনিক হয়ে যেতাম। সংখ্যা আমি কিছুটা রকমের দিতাম আর বলতে পারবো না ভেরিয়েবল এখানে অ্যালফাবেটিক ক্যারেক্টার লিখতে দিচ্ছি কি নাম পাবো ভেরিয়েবল
আর কষ্ট করতে হবে না, আমি একটু বলে দিচ্ছি ভেরিয়েবল কি হ্যাঁ ভেরিয়েবল এটা বলছি মেমরি, এটা একটা লোকেশন, এটা বলবো কি ভেরিয়েবল মেমরি লোকেশনের নাম যা ধারণ করবে একটা ভ্যালু চেঞ্জ করতে পারে, লাস্ট ভ্যালুটা এসে ধরে রাখে। ভেরিয়েবল কি মেমরি লোকেশনের নাম। ওকে, the name of memory location, যদি বলি এটা আমার মেমরি, কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার যদি আমি করতে চাই PHP তে ভেরিয়েবলের নামের সামনে ডলার সাইন দিতে হয়, তাহলে আমি যদি বলি ফার্স্ট নেম, ওকে আমি বলছি ফার্স্ট নেম এবং ফার্স্ট নেম হিসাবে আমি বলছি শাহিল, এটা হচ্ছে ভেরিয়েবল নেম আর এটা হচ্ছে তার ভ্যালু। তো মেমরি লোকেশন এটা কিভাবে থাকবে, এই জায়গাটার নাম কি হবে ফার্স্ট নেম আর ভেতরে ভ্যালুটা কি হবে ভেরিয়েবল কি মেমরি লোকেশনের নাম। ওকে, একটা মাত্র ভ্যালু ধারণ করে, PHP ভেরিয়েবলে ডেটা টাইপ নেই, PHP ভেরিয়েবলে ডেটা টাইপ নেই, ভ্যালুর উপর বেস করে সেটা টাইপ নিজে থেকে ডিফাইন করে নেয়। আমি জিজ্ঞেস করতে পারি PHP ভেরিয়েবলে কোনো ডেটা টাইপ আছে কিনা, থাকে কিনা, আপনারা তো লিখা শুরু করে দেবেন ইন্টিজার স্ট্রিং ক্যারেক্টার বুলিয়ান, বুঝলেন না, বলে দেবেন রাইট। PHP নিজস্ব ডেটা টাইপ নেই বা ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না, ভেরিয়েবল তার ভ্যালুর উপর বেস করে নিজে ডেটা টাইপ নিজে ডিফাইন করে। অন্যান্য ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা বা সি শার্প প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি করি ভেরিয়েবলের ডেটা টাইপ ডিক্লেয়ার করি, দেন এই ভেরিয়েবলটা কি ভ্যালু হোল্ড করবে বা কি টাইপের ভ্যালু হোল্ড করবে। ওকে, PHP তে ভেরিয়েবলের ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, সে তার ভ্যালুর উপর বেস করে তার টাইপ ডিক্লেয়ার করে নেবে। PHP তে ডেটা টাইপ আছে চারটা, স্ট্রিং, ইন্টিজার, real, boolean, string, integer, real, boolean, ভ্যালুর উপর বেস করে সে তার টাইপ ডিফাইন করবে। এই ভেরিয়েবলটা কি স্ট্রিং ভেরিয়েবল বলবে, তার মধ্যে যদি আমি ভ্যালু রাখি লাইক 10, এটা ইন্টিজার ভ্যালু, তো এখন এই ভেরিয়েবলটা ডেটা টাইপ ইন্টিজার, আমি যদি বলি ভ্যালু এরকম 10.2, তো এই ভেরিয়েবলটা এখন রিয়েল টাইপের একটা ভেরিয়েবল, আমি যদি বলতে রাখি 2, তো এই ভেরিয়েবলটা এখন বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল। তো ডেটা টাইপ সে নিজেই নিজেকে ডিফাইন করে নেবে, আমাদের নিজের থেকে তার ডেটা টাইপ দেওয়ার দরকার নেই, যা রাখা হবে তার উপর বেস করে সেটা ডেটা টাইপ ডিক্লেয়ার করে নেবে। তো আমরা কি মেমরি লোকেশনের নাম এখানে একটা ভ্যালু হোল্ড করবে, প্লাস ভ্যালুটা দেওয়া হয়েছে সেটাই সে ধারণ করবে, আর ভ্যালুর উপর বেস করে সেটা ডেটা টাইপ ডিক্লেয়ার করে নেবে। তার ভিতরে কি ভ্যালু আছে তার উপর বেস করে সেটা ডেটা টাইপ ডিক্লেয়ার করবে। আচ্ছা, ভেরিয়েবল সম্পর্কে আমরা বুঝতে পারছি না, ভেরিয়েবল কি, ভেরিয়েবলের ফার্স্ট রুল হচ্ছে ভেরিয়েবলের নামের সামনে ডলার সাইন ম্যান্ডেটরি, ভেরিয়েবল লিখতে হবে ক্যাপিটাল A to Z, স্মল a to Z, 0 to 9 underscore, টোটাল 63 ক্যারেক্টারের মধ্যে থেকে ভেরিয়েবলের নাম আপনাকে লিখতে হবে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল রাইটিং রুলস কিন্তু এরকমই আছে।
ঠিক আছে যে কোন কোন ক্যারেক্টার আপনি ভেরিয়েবলের মধ্যে লিখতে পারেন ক্যাপিটাল এ টু জেড স্মল এ টু জেড 0 to 9 আর আন্ডারস্কোর এর বাইরে অন্য কোনো ক্যারেক্টার অ্যালাউড না থার্ড রুলসটা হচ্ছে ভেরিয়েবলের ফার্স্ট ক্যারেক্টার নাম্বার হওয়া যাবে না এটা রাইট অর রং from variable name the rules যেটা সামনে এই প্রথম ক্যারেক্টারটাই কি নাম্বার যেটা আমার রুলস কে ভায়োলেট করছে বা আমি যদি এভাবে বলি সো আমি ভেরিয়েবলের নাম নাম্বার দিয়ে শুরু করতে পারবো না তিনটা রুলস আমি রিপিট করছি ভেরিয়েবল শুরু হবে ডলার সাইন দিয়ে ভেরিয়েবল লিখতে গেলে আমরা ক্যাপিটাল এ টু জেড স্মল এ টু জেড 0 to 9 আর আন্ডারস্কোর ইউজ করতে পারবো আর ভেরিয়েবলের শুরুটা নাম্বার দিয়ে হওয়া যাবে না ওকে তো আমরা ভেরিয়েবলের রুলসটা শিখে নিলাম এবার হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস নেমিং কনভেনশন নিয়ে কথা বলছি এটা বলেছি কিনা আমার মনে নেই আমি কি বলেছি নেমিং রুলস স্ট্যান্ডার্ড নেমিং রুলস বুঝলেন আমরা নাম লিখতে পারি অনেক জায়গাতেই আমরা নাম লিখব কতগুলো জায়গাতে আমরা নাম লিখতে পারি সেটা আমি একটু দিচ্ছি ফাইল নেম ওনার নেম ভেরিয়েবল নেম অ্যারে নেম ফর্ম আমরা যখন বানাই তার ফিল্ডের নাম আমি লিখেছিলাম না মনে আছে যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস সিটি কান্ট্রি জিপ কোড এই ফর্ম বানিয়েছিলাম ফর্মের প্রত্যেকটা ক্ষেত্রে আমি নাম অ্যাসাইন করেছিলাম আমি বলেছিলাম সার্ভার স্ক্রিপ্টিং এর সময় প্রয়োজন পড়ে ওই নামগুলো database name form field name database name table name table column name so file name কোন একটা প্রোগ্রাম যখন আমরা করতে যাব ডেফিনেটলি ওখানে ফাইল আমাকে তৈরি করতে হবে ফোল্ডার তৈরি করতে হবে তার ভিতরে রাখতে হবে তো ফাইল নেম ফোল্ডার নেম ভেরিয়েবল নেম অ্যারে নেম ফরম্যাট যে ফিল্ড সেগুলোর নাম ডেটাবেসের নাম ডেটাবেসের ভিতরে যে টেবিল থাকবে টেবিলের নাম আর টেবিলের ভিতরে যে কলামগুলো থাকবে কলামগুলোর নেম এই নেমগুলো একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে লিখতে হবে আর স্ট্যান্ডার্ড রুলস এর প্রথমে আছে নাম হতে হবে মিনিংফুল নেম রাইট মিনিংফুল লাইক আমি দুটো ইনপুট নিচ্ছি দুটো নাম্বার তো আমি ভেরিয়েবলের নাম আগে বলবো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার রিপিট করছি ফাইল নেম ফোল্ডার নেম ভেরিয়েবল নেম অ্যারে নেম ফর্ম ফিল্ড নেম database name table column name ঠিক আছে তো নাম যখন দিতে যাব তিনটি স্ট্যান্ডার্ড রুলস আছে যেটা আমরা ফলো করে প্রোগ্রামিং কোড লিখব আর এই তিনটি স্ট্যান্ডার্ড রুলস আমি পরীক্ষার খাতাতে লিখতে বলতে পারি তো ফার্স্ট রুলসটা কি মিনিংফুল নেম হতে হবে যে ফাইলটা আমি তৈরি করছি লাইক আমি একটা লগইন ফর্ম তৈরি করছি ফাইলটার নাম কি হবে login.php রাইট আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি লাইক signup.php বা signupform.php আমি অন্য যে কোনো নাম দিয়ে করতে পারি বাট যখন আমি সাইন আপ লিখছি বা লগইন লিখছি তখন কি অ্যাপ্রোপ্রিয়েট নেম হচ্ছে তাই না সো নামগুলো হতে হবে মিনিংফুল নাম যদি একাধিক ওয়ার্ডের হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আন্ডারস্কোর দিয়ে লিখব যেটা sign up form রাইট তো ফর্মটাকে যদি আমি এভাবে লিখি যে sign up form আমি কোন একটা ফাইলের নাম এভাবে লিখেছি
কি অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে সাইন আপ ফ্রম দা PHP এটা মিনিংফুল হয়ে যাবে বাট যদি আমি এভাবে লিখতাম এটা পড়াটা আমার জন্য অনেক বেশি ইজি হয়ে যেত এটাকে আমি বলছি রিডেবল নেম একাধিক ওয়ার্ড আসলে দুজনের মাঝে কি চলে আসবে আন্ডারস্কোর তবে মিনিংফুল কোথায় হবে না আমাকে কি করতে হবে রিডেবল করতে হবে পড়তে যেন পারি খুব সহজেই সেই ব্যবস্থা করতে হবে তো সেকেন্ড স্ট্যান্ডার্ড রুল রিডেবল নেম third rule থেকে very simple name must be in small letter ওকে আপনি নামগুলো অবশ্যই স্মল লেটারেই লিখবেন ক্যাপিটাল লেটার বা ক্যাপিটালাইজ বা ক্যামেল কেসিং চলবে না যখনই কোনো কিছু নাম লিখবো স্মল লেটারে ঠিক আছে তো তিনটে স্ট্যান্ডার্ড রুলস আমরা জানলাম ভেরিয়েবলের রুল জেনেছি ভেরিয়েবল হ্যাঁ এই যে ভেরিয়েবল নেম এটা অ্যালাউড বাট আমরা প্র্যাকটিস করব রাইট অ্যালাউড বাট আমরা প্র্যাকটিস করব আমাদের ভেরিয়েবলের মধ্যে তো নাম্বারও আছে নাম্বারও কিন্তু ভেরিয়েবল নামের মধ্যে প্র্যাকটিস করা হয় না রুলস আর স্ট্যান্ডার্ড রুলস এর মধ্যে কিন্তু পার্থক্য আছে রাইট আচ্ছা আমরা ভেরিয়েবল বিষয়টা কভার করেছি এবার কভার করব যে অপারেটরের বিষয়টা অপারেটর পিএইচপিতে বেশ কিছু অপারেটর আছে বাট আমরা এই অপারেটরগুলো চিনতে পারি কিনা সবাই দেখি এগুলোকে আমরা চিনি হ্যাঁ এটা আর এটা একে কি বলি আমরা ইনক্রিমেন্ট এটা ইনক্রিমেন্ট আর এটা নেগেশন এটা কি বলছে নেগেশন আর এটা সাবট্রাকশন হ্যাঁ এগুলো বাইনারি অপারেটর আর এটা ইউনারি অপারেটর একটা অপারেটর নিয়ে কাজ করে আর এটা দুটো অপারেটর নিয়ে কাজ করে এটা কি মডুলার ভাগশেষ ওকে অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্টে ইকুয়াল প্লাস ইকুয়াল minus equal multiplication equal division equal remainder equal dot equal PHP তে এই ডটটাকে বলা হয় কনক্যাটেনেশন সাইন ওকে আমি যদি এরকম করি আমি একটা প্রোগ্রাম লিখে যে লাইক লিখবো ফার্স্ট নেম last name দিয়ে বলছি ফুল নেম আমি যদি এভাবে লিখতে চাই ফার্স্ট নেম লাস্ট নেম এই দুজনের মধ্যে এটা স্ট্রিং আর এটা কি ভেরিয়েবল মাঝখানে বসাতে হবে কি যা তবে যদি স্ট্রিং আর ভেরিয়েবল পাশাপাশি লিখতে চাই PHP মাঝখানে বসাতে হবে কি ডট আর ডটকে বলা হয় কনক্যাটেনেশন সাইন একজন আরেকজনের সঙ্গে কি হয়ে যাবে মার্জ করবে আবার যদি এই পাশে আমি লেখা একটা গ্যাপ তৈরি করতে যাচ্ছি কোটেশন এখানে হবে কি ডট আবার এখানে ডট দেন প্লাস বি তো ফার্স্ট নেমের জায়গায় সাইন আসবে লাস্ট নেমের জায়গায় কি আসবে ভালো মান দুজনের মাঝখানে কি করবে একটা স্পেস তো ডটটাকে বলা হয়ে থাকে কি PHP concatenation sign so dot equal means the plus equal এটা কি আমি যদি বলি $A10 $B20 $A plus equal $B A1 এর ভ্যালু কত এর ভ্যালু 30 এভাবে হচ্ছে $A equal $A plus যে শর্টহ্যান্ড এর সঙ্গে b কে যোগ করে অ্যাসাইন করবে কার মধ্যে ঠিক আছে এই যে যতগুলো অপারেটর আছে সবার জন্য একই কথা আমি যদি এখানে ডট করলাম আউটপুট কত আসবে $A ডট ইকুয়াল $B
1030 ঠিক না বুঝা যাচ্ছে আমি এর ভ্যালু 10 বি ভ্যালু 20 বলছি আমি এখানে বলছি ডট ইকুয়াল ডটটা কি কনক্যাটেনেশন সাইন এখানে এসে কি হবে a ডট b এর ভ্যালু কত 10 b এর ভ্যালু 20 দুটো কনক্যাট করবে একে তার মধ্যে এর মধ্যে এর আউটপুট কত 10 20 সরি 10 20 ঠিক আছে 10 20 multiplication তো এটা কনফিগারেশন হ্যাঁ ডট আচ্ছা সো অ্যাসাইনমেন্ট সেগমেন্টে অ্যাসাইনমেন্ট অপারেটর সেগমেন্টে আমি কভার করেছি এবার আলোচনায় আসবে conditional operator greater than greater equal less than less equal 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 not equal 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 and not equal কয়টা অপারেটর আছে 1 2 3 4 5 6 7 8 তো কন্ডিশনাল সেগমেন্টে আমার 8টা অপারেটর আছে PHP তে অপারেটর গুলোকে কন্ডিশনাল কেন বলা হচ্ছে এই অপারেটর গুলো দিয়ে আমরা কন্ডিশনই তৈরি করে থাকি তাই না আমরা ইনপুট দেই ভেরিয়েবল আকারে আউটপুট দেই বুলিয়ান আকারে তাই না আমি যদি বলি যে $a $b $a $b আউটপুট কি হবে এটা $a greater than $b আউটপুট কি হবে false then 10 greater than 11 true or false false ঠিক আছে false $a $b true $a $b কি হবে true true না $a $b false $a $b true তাই না দুটো সমান না এবার আসি $a $b false তাই না তিনটে ইকুয়াল আমরা তো জানি না এগুলো পর্যন্ত আমরা জানি তিনটে ইকুয়াল জানি না তিনটে ইকুয়াল হচ্ছে আইডেন্টিটি অপারেটর এটা আইডেন্টিটি আর এটা নট আইডেন্টিটি সো এই দুটো অপারেটর নিয়ে একটু আলোচনা করছি এটার নাম হচ্ছে আইডেন্টিটি অপারেটর আমি বলছি এটার নাম কি আইডেন্টিটি অপারেটর আইডেন্টিটি অপারেটর গুলো কি কাজ করে $a 10 $b 10 তাই না দুইটার ভ্যালু কি 10 ডেটা টাইপ কি দুজনের ভিন্ন রাইট স্ট্রিং পোজিশন ভিন্ন না এটা স্ট্রিং টাইপের আর এটা ইন্টিজার টাইপ এটা কি রিটার্ন করবে false এটা রিটার্ন করবে কি ডাবল ইকুয়াল রিটার্ন করবে ট্রু কারণ সে শুধু ভ্যালু চেক করে দুইটা ভ্যালু সমান কিনা আবারো বলছি ডাবল ইকুয়াল চেক করবে দুইটা ভ্যালু সমান কিনা ভ্যালু যাই হোক না কেন যে টাইপেরই হোক না কেন ভ্যালু দুটো সমান কিনা সে চেক করবে এটা কি ডাবল ইকুয়াল আর যদি ট্রিপল ইকুয়াল হয় সে ভ্যালুর সাথে সাথে চেক করবে কাকে ডেটা টাইপ কেও ডেটা টাইপও সমান কিনা যদি ডাটা টাইপও সমান হয় সে রিটার্ন করবে ট্রু আর ডাটা টাইপ সমান না হলে রিটার্ন করবে কি ফলস ভ্যালু দুটো সেম বাট ডেটা টাইপ ডিফারেন্ট রিটার্ন করবে কি ফলস কি চেক করছে ভ্যালু উইথ ডেটা টাইপ সো ট্রিপল ইকুয়াল কি আইডেন্টিটি অপারেটর আর নট ডাবল ইকুয়াল আমি যদি বলি this $a $b এটা রিটার্ন করবে ট্রু তো এটা রিটার্ন করবে কি
এখানে বসে নিয়ে চলে যান, কারণ দেখতে না পারারই কথা। এটা করতে অপারেটর আমরা চিনি এগুলোকে and or not আমরা ব্রেড করে টেস্ট করি, তাই না? এটা কাজ করে কি নিয়ে? বুলিয়ান ভ্যালু নিয়ে, তাই না? বুলিয়ান ভ্যালু বলতে কি বুঝি? 1 আর 0, ট্রু আর ফলস। তো কন্ডিশন গুলো এর ইনপুট, এখানে একটা কন্ডিশন রাখতে হবে, এখানে একটা কন্ডিশন। তো and or not টু ইনপুট আর not কি, নটটা কত ইনপুটে? 1 ইনপুট, তাই না? তো আমি যদি বলি যে $is $, ওকে, এখানকার আউটপুট কি আসবে? ফাইনাল আউটপুট কি আসবে? এর ট্রু আসবে আর ফলস আসবে? ট্রু আসবে, হ্যাঁ? কারণ কি আমার a10 b10 a গ্রেটার দ্যান b, ফলস, ফলসের সামনে নট বসে কি হবে? ট্রু, তাই না? আর আমরা and গেটের or গেটের সূত্র বলতে জানি না, and কখন ট্রু হবে? 0 0 তে কি 0 0 মানে 0 1 0 তে 0 1 মানে রাইট, এই তো ঠিক আছে না? তাই অর্ডারটা কি হবে? 0 0 তে 0 0 মানে 1 0 তে 1 মানে, এই তো, হ্যাঁ? সো লজিক্যাল অপারেটর বড়দের যেভাবে কাজ করে and or আর not এর জন্য and কে শুধুমাত্র দুইটা 1 হলেই 1, হ্যাঁ দুইটা 1 হলেই 1, দুইটা 1 হলেই এটা আউটপুট a, ঠিক আছে? 0 0 তে 0 0 মানে 0 1 0 তে 0 1 মানে 1 দুই পাশে ভালো না, দুই পাশে নেই এটা আউট। এখানে নিয়ে আলোচনা করব পরে, ওকে? সো 10 মিনিটের একটা ব্রেক। আমরা অ্যারে নিয়ে আলোচনা শুরু করছি। অ্যারে কি বলে? বলেন অ্যারে কি? অ্যারে ভেরিয়েবল নেই, The name of more than one memory address. এটাকে আমরা বলছি ডিভিশন টাইপের ভেরিয়েবল, যেখানে একাধিক ভ্যালু ধারণ করতে পারবে, যে ভেরিয়েবলটা একের উপর ভ্যালু ধারণ করতে পারবে। স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি তাকে আমরা অ্যারে বলি। মেমরি লোকেশনের নাম ডেফিনেটলি
মেমোরি লোকেশনের নাম একটাই হবে, ভ্যালু গুলো থাকবে কি ইনডেক্স আকারে। মনে করেন এটা আমার ডাটা অ্যারে ডিক্লেয়ার হয়েছে, আমি যদি বলে দেই 10 20 30 আমার তিনটা ইনডেক্সে তিনটা ভ্যালু স্টোর হবে। লোকেশন নেম সেম, হচ্ছে একাধিক ভ্যালু হোল্ড করছে একটা নামের এগেইনস্টে, আর ভ্যালু গুলো থাকতে নিয়ে হিসেবে ইনডেক্স আকারে একটা করে ইনডেক্স। ইনডেক্স শুরু হয় 0 থেকে, অ্যারে ইনডেক্স শুরু হয় 0 থেকে। সো অ্যারে কি মেমোরি লোকেশনের নাম, স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একের অধিক ভ্যালু স্টোর করতে পারি, ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। ওকে, অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একাধিক ভ্যালু স্টোর করতে পারি এবং ভ্যালু থাকবে ইনডেক্স আকারে। এখানে কিন্তু কোথাও বলা নেই যে সেম ডাটা হতে হবে, সেম টাইপের ডাটা হতে হবে। দেখেন আমি যে কোনো ইনডেক্সে যে কোনো ধরনের ডাটাই রাখতে পারি। আমার তিনটে ইনডেক্সে তিন টাইপের ডাটা আছে, 0 তম ইনডেক্সে ইন্টিজার, 2 তম ইনডেক্সে রিয়েল, আর 3 তম ইনডেক্সে কি আছে, সরি 0 1 এ 0 তে আছে ইন্টিজার, 1 এ আছে রিয়েল, আর 2 তে আছে কি স্ট্রিং টাইপের। তো পিএইচপি অ্যারে সেম টাইপের ভ্যালু হোল্ড করবে বা পিএইচপি অ্যারে গুলো সিমিলার ডাটাই হোল্ড করবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না, রাইট? সি প্লাস প্লাস বা জাভাতে যেখানে ফিক্স বা সি তেও যে অ্যারে সেম টাইপের ডাটা ধারণ করবে না, পিএইচপি তে ভিন্ন ভিন্ন ইনডেক্সে ভিন্ন ভিন্ন টাইপের ভ্যালু সে ধারণ করতে পারে। বুঝা যাচ্ছে? তাহলে অ্যারে কি স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একের অধিক ভ্যালু স্টোর করা যাবে, ভ্যালুগুলো থাকবে ইনডেক্স আকারে। আর পিএইচপি অ্যারে গুলো সিমিলার টাইপের বা সেম টাইপের ডাটা ধারণ করবে, এটা ম্যান্ডেটরি না, যে কোনো টাইপের ভ্যালু সে হোল্ড করতে পারে, যে কোনো টাইপের ভ্যালু সে ধারণ করতে পারে। অ্যারে তিন প্রকার, ইনডেক্সের উপর যদি বেস করে বলি, ডাইমেনশনের উপর বেস করে 1D আর 2D। 1D এর মধ্যে আরো একটা ভাগ আছে, সেটা কি নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। তো অ্যারে কে তিন ভাগে ভাগ করা যেতে পারে, নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নিউমেরিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আর মাল্টি ডাইমেনশনাল অ্যারে। অ্যারে তিন প্রকার, এক নম্বর হচ্ছে numeric array, associative array और multi-dimensional array। इसमें multi-dimension बोलते हैं দুটো ডাইমেনশন কে বোঝায়, দুইয়ের ভেতরে আরো দুই এভাবে আরো এক ওকে। নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ 1D আর এটা মূলত কি 2D। নিউমেরিক অ্যাসোসিয়েটিভ দুজনেই কি 1D আর মাল্টি-ডাইমেনশনাল মধ্যে মূলত আমরা ওয়ান ডাইমেনশনালি বুঝি। এবার নিউমেরিক অ্যারে বিষয়টা একটু আলোচনা করছি। আমি যেটা এখানে লিখেছি এটা একচুয়ালি নিউমেরিক অ্যারে, আর এটা ইন্টারমিডিয়েট টাইম। আমরা এভাবে যদি না লিখি আরো সহজেই দেখাতে পারি, ডাটা ইনডেক্স 0 ইকুয়াল 20, ডাটা index 1 equal to 20.5, data index 2 equal to 0 index এ কত আছে 20, 1 index এ 20.5 আর 2 index এ আছে ওকে। ইনডেক্স গুলো কি নাম্বার দিয়ে না, এটাকে আমরা বলছি নিউমেরিক অ্যারে, ইনডেক্স গুলো নাম্বারে, তো এটাকে বলছি নিউমেরিক অ্যারে। আর ইনডেক্স শুরু হবে কোথা থেকে, 0 থেকে।
ওকে 0 1 2 3 4 5 6 এভাবে যাবে সিরিয়ালি আমরা যখন লিখবো সেই হিসেবে আমি যদি এরকম লিখি দুটো ভ্যালু পাবো তো এখানে যদি আমি 3 লিখি দুটো নাম চলে যাবে কোনো ভ্যালু থাকবে না আমি যদি 2 কল করি নাম ভ্যালু রিটার্ন করবে লিখে তখন আমরা আলোচনা রিটার্ন করব এখন এখানে যদি চাই ইকো ডাটা 1 আউটপুট কি আসবে ইকো ডাটা 1 আউটপুট কত আসবে 20.5 আমি যদি বলি 0 আউটপুট আসবে কি 20 আমি যদি বলি 3 আউটপুট আসবে তো মিস করেছি আমি 2 আমি যদি বলি 2 ব্ল্যাঙ্ক আউটপুট দেখাবে না ওকে আচ্ছা তো সিরিয়াল মেইনটেইন করতে হবে সিরিয়ালটা আমরা যখন লিখছি তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকে মানে আমি যদি এভাবে লিখি এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই প্রথমটা 0 তে অ্যাসাইন হবে তারপরেরটা 1 এ তারপরেরটা 2 তে কারণ অটোমেটিক সে না ইন্ডেক্স অ্যাসাইন করে নেবে আর এখানে আমরা নিজেরা অ্যাসাইন করে নিচ্ছি এটা অনেক সহজ তাই না বুঝতে অনেক সহজ আর এটা অটোমেটিক অ্যাসাইন হবে ইন্ডেক্স 0 ইন্ডেক্স 1 আর ইন্ডেক্স 2 সো এই নিউমেরিক অ্যারে কেন বলছি ইন্ডেক্স গুলো নাম্বারে এইজন্য এটাকে আমরা বলছি নিউমেরিক অ্যারে ইন্ডেক্স গুলো যদি আমরা কিভাবে লিখি আমি অ্যারে ডিক্লারেশন সেম রাখছি অ্যারে ডিক্লারেশন সেম আমি আলোচনা করছি অ্যাসোসিয়েটিভে ডাটা নেম ইন্ডেক্স এর মধ্যে আছে এর মধ্যে 6 So name কি শাহিন আলম H6 আর সিটি ঢাকা ইন্ডেক্স গুলো কি কোন একটা নাম দিয়ে অ্যাসাইন করা সেটাকে আমরা কি বলছি অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্সের নামগুলো যদি নাম্বার হয় নিউমেরিক ইন্ডেক্স গুলো না পুরো একটা নাম দিয়ে যদি অ্যাসাইন করা থাকে তাহলে এটাকে বলবো আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স গুলো নাম দিয়ে অ্যাসাইন করা থাকাতে আমরা কিন্তু ভ্যালু খুঁজে পেতে খুব সুবিধা হবে লাইক আমার এজ দরকার আমি জানি আমার ইন্ডেক্সের নাম কি এজ আমি এজ ইন্ডেক্সের নাম কল করলে তো ইন্ডেক্স টু রিটার্ন এজ রিটার্ন করবে সিটি কল করে সিটি রিটার্ন করবে আমি যদি 0 1 2 3 4 এভাবে রাখি তাহলে মনে রাখা কঠিন যে কততম ইন্ডেক্সে কোন ভ্যালুটা রাখা আছে তাই না কততম ইন্ডেক্সে কোন ভ্যালুটা রাখা আছে তো অ্যাসোসিয়েটিভ অ্যারে কি বোঝা গেছে হ্যাঁ डेफिनेटली এটা তো ইন্ডেক্সের নাম ধরে যাচ্ছে আমি যদি এটাকে ইউজ করতে চাই আউটপুট কি আসবে ঠিক আছে যেকোনো ইন্ডেক্সের যেকোনো ভ্যালু অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে পার্থক্য আছে বলে ওই জায়গাগুলো আলাদা করে আলোচনা করছি ওকে নাও এবার আলোচনা করব মাল্টি ডাইমেনশনাল যার ডাইমেনশন মূলত দুইটা প্রথমটাকে ধরা হয় রো পরেরটা হচ্ছে আমার কলাম মাল্টি ডাইমেনশনাল আছে কার কেটে যায় রো আর কলাম এটা একটা টেবিল তাই না বুঝলো না টেবিল রাইট এটা 1 বাই 1 টেবিল এটা
2 by 1 2 by 2 then 2 by 3 2 by 4 by 4 বোঝা যাচ্ছে তো 2 ডাইমেনশনাল 5 ডাইমেনশন দেখি দুই অ্যারে 5 ডাইমেনশন তো রো আর সেকেন্ড ডাইমেনশন দেখি কলাম এটা নিউমেরিক হতে পারে অ্যাসোসিয়েটিভ হতে পারে আপনারা দুজন একদম উত্তর এখানে আমি যদি মনে করি যে this 2 2 আমি এভাবে যদি এদেরকে পয়েন্ট করি শুরু হয় কি রো শুরু হবে 0 থেকে 1 2 3 ঠিক আছে আমি 2 2 যদি বলি 60 60 টা কোথায় বসবে কলাম 0 1 2 3 4 ঠিক আছে 2 2 পজিশন কোনটা 2 2 দেখে এই পজিশনে আসবে কত আমি যদি 2 2 বলি এটা যদি আমার টেবিল হয় তো 2 2 পজিশনে ডাটা রিড করলে কোনটা রিড হবে এখন যদি আমি বলি যে এটা আমার 10 20 30 40 50 60 70 80 90 100 40 100 50 160 100 70 100 ओके ठीक है আমি যদি বলি দিই 4 আউটপুট আসবে কোনটা 150 2 4 রাইট তুমি যদি পুরো ডাটাবেস দেখে যে আমার হাতে থাকে আমি যদি ডাটাগুলো আউটপুট আকারে দেখতে চাই কোনগুলোকে বুঝবো রাইট আমি এখন দেখতে যাচ্ছি 41 কে আউটপুট কত আসবে 170 তাই না 41 আছে নেই তো কোন কিছু আসবে না 31 আসবে 170 35 আসবে নেই তাই না 5 নম্বর কলামই নেই বুঝা যাচ্ছে দুটি আরে প্রথম ডাইমেনশনের রো দ্বিতীয় ডাইমেনশনটা কি আমার কলাম ক্লিয়ার ওকে সো এই ডাইমেনশন গুলো নিউমেরিক হতে পারে আবার কি অ্যাসোসিয়েটিভ হতে পারে এরকম হতে পারে যে প্রত্যেকটা নিউমেরিক পরেরগুলোর নাম কি অ্যাসোসিয়েটিভ প্রত্যেকটা নিউমেরিক পরেরটা অ্যাসোসিয়েটিভ মূলত যদি এটা ইউজ করা হয় ডেটাবেস টেবিলের উপরে ডেটাবেস থেকে যখন ডাটা রিড করা হয় এটা অ্যারেতে রাখা হয় আর অ্যারে থেকে আবার প্রিন্ট করা হয় লুপ চালিয়ে আমরা ওই স্টেটমেন্ট যখন আলোচনা করব তখন লুপ স্টেটমেন্টটা আলোচনায় নিয়ে আসব লুপ আছে চারটি স্টেটমেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফর ইচ স্টেটমেন্টটা আলোচনায় আসবে হ্যাঁ আমি যদি এগুলো লাইক কি এর পাঁচটা বলা হচ্ছে পাঁচটা আলাদা আলাদা নাম ঠিক আছে নাম একটা পাঁচটা আলাদা আলাদা নাম আমি যদি ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করতে চাই মনে করেন আমি প্রোগ্রামিং কোড লিখে ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি আমার এই টেবিলটা অথবা আমি টেবিলটাকে ছোট করে ফেলি এটা হচ্ছে আমার টেবিল এখানে যদি আমি ডাটা অ্যাসাইন করতে চাই এভাবে লিখতে হবে আমাকে ডাটা এটা কি আমার 00 না 01 02 আর এটা 10 11 12 সো আমি এভাবে লিখব তো ডাটা 00 তে কত আছে 10 এটা 0 1 এ কত আছে 20 এটা 0 2 তে কত আছে 30 এটা 1 0 তে আছে কত 60 এটা 1 1 এ আছে কত 70 এটা 1 2 তে আছে বুঝা যাচ্ছে তো আমাদের এরকম আমি যদি অ্যাসাইন করতে চাই আমাদের পুরোটাই লিখতে হবে আমি চাচ্ছিলাম যে ডেটাবেস যেটা আমার হাতে আছে আমি ডাটা থেকে ভ্যালু যাচ্ছি যে কিভাবে দেবে ইন্ডেক্সে ভ্যালু হয় ইন্ডেক্সে অ্যাকচুয়ালি ডেটাবেস থেকে ডাটা এনে অ্যারেতে রাখা হয় আর আমি অ্যারে থেকে ডাটা রিড করে নিতে পারি
পেতে চাই এইভাবে পেতে পারি। আচ্ছা 2D অ্যারে কি ডাইমেনশন দুইটা, প্রথমটা রো আর দ্বিতীয়টা কলাম। তো নিউমেরিক অ্যাসোসিয়েটেড বোথ হইতেই মাল্টি ডাইমেনশনাল হতে পারে। এবার আসি স্টেটমেন্টের কনসেপ্টে। আমরা স্টেটমেন্ট সবাই জানি, আর একটা ব্লক আমি একেবারে আলোচনা করব না, সেটা হচ্ছে if, if else। এটা আমার একদম সিরিয়াস সাথে সিমিলার, if else, if else, if আর true, ঠিক আছে? একেবারে সেম। এতে কি এর কোনো ব্যত্যয় আছে? চারটায় আছে, সি সি প্লাস প্লাস জাভা সব জায়গায় আছে। বাট স্টেটমেন্টের ক্ষেত্রে আরো চারটা স্টেটমেন্ট আছে। টোটাল স্টেটমেন্ট কয়টা? আটটা। চারটা কন্ডিশনাল, চারটা রিপিটেড। একটু বলে নেই স্টেটমেন্টটা যদি একটু এলাবোরেট করি, তাহলে হচ্ছে ফোর কন্ডিশনাল। কন্ডিশনাল গুলো হচ্ছে if, if else, if else, if আর সুইচ। আমি যে সিনট্যাক্স গুলো আলোচনা করছি, আমি আজকে লেকচার শেষে দিয়ে দেব, ওখানে ছোট ছোট एग्जांपल আছে যেটা প্র্যাকটিস করতে হবে। আর চারটা আছে কোথায়? আর চারটা আছে রিপিটেড সেগমেন্টে। রিপিটেড সেগমেন্টের চারটা লুপ হচ্ছে for, while, do while আর for each। for, while, do while আর for each। তো এই চারটা হচ্ছে আমার রিপিটেড স্টেটমেন্ট। এই চারটার মধ্যে একটা মাত্র সমানুপাতি হিসাবে চলে আসছে, রাইট? for each টা ঠিক নেই। সি প্লাস প্লাস আছে, জানেন না। জাভাতে আছে, জাভাতে for each আছে আর for in আছে, কোনটা? for each। নেক্সট ক্লাসে একটা মুভি কনসেপ্টের উপরে আলোচনা হবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট, আর ওই ক্লাসের একটা কোশ্চেন থাকবে, টোটাল 50 মার্কস। আজকে খুব কম আলোচনায় পরীক্ষা থাকবে, মানে একেবারে টেকনিক্যাল আলোচনাগুলো হচ্ছে। রিপিটেড স্টেটমেন্ট for each। for each মূলত কাজ করে অ্যারে নিয়ে। লাইক আমি যদি বলি ডাটা অ্যারে 10 30 50 এভাবে লিখে রাখি, আমি লুপ বলছি for each data has value। লুপের কাজ কি? একই কাজ, সিমিলার কাজ বারবার রিপিট করা। একই কাজ বলে ভুল হবে। সিমিলার ডাটা বারবার, বা সিমিলার টুল, সিমিলার প্যাটার্ন বারবার এক্সিকিউট করে যে ব্লক অফ সিনট্যাক্স, তাকে আমরা কি বলে থাকি? লুপ আছে চারটা, ফর লুপ, while লুপ, do while লুপ আর for each। আমি for, while, do while আপনারা জানেন বলে দিচ্ছি। for each টা নিয়ে এখন একটু আলোচনা করছি। for each তো মূলত কাজ করে অ্যারে নিয়ে। অ্যারে যদি হয় ওয়ান ডাইমেনশনাল, এর কাজ করার ধরন একরকম, আর যদি হয় টু ডাইমেনশনাল, কাজ করার ধরন একটু ডিফারেন্ট। তো আমার অ্যারেটা যদি হয় ওয়ান ডাইমেনশনাল, এই অ্যারেটা কিন্তু একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। সে যা করবে প্রতিবারের ইটারেশনে একটা করে ভ্যালু পাঠিয়ে দেবে, এটা যে কোনো নাম হতে পারে, অ্যারে নাম যে কোনো কিছুই হতে পারে। আমি বলছি ইকো ডলার ভ্যালু ইয়ার কোটেশন তাহলে ইকো ডলার ভ্যালু লাইন ব্রেক হবে প্রতিবার। আউটপুট কি আসবে? 10 30 50। কিভাবে? ফার্স্ট ইটারেশনে ডাটা থেকে প্রথম ইন্ডেক্সের ভ্যালু চলে যাবে কোথায়? প্রিন্ট হবে, তাই না?
দেন রিপিট হয়ে ডাটা সেকেন্ড ইন্ডেক্স থেকে ভ্যালু পাঠিয়ে দেবে কার মধ্যে ভ্যালুতে এখন ভ্যালুতে কত আছে 30 30 না 30 আছে 30 প্রিন্ট হবে আবার রিপিট হবে এবার সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু সেকেন্ড ইন্ডেক্সে কত আছে 50 তো পাঠিয়ে দেবে কোথায় ভ্যালুতে ভ্যালু প্রিন্ট হবে তো প্রতিবারের ইটারেশনে সে একটা একটা করে ভ্যালু পাঠিয়ে দেবে আমরা রাইট সাইড ভেরিয়েবলের মধ্যে এটা একটা অ্যারে আর রাইট এটা হচ্ছে একটা ভেরিয়েবল যখন যে ভ্যালু দেবে সেই ভ্যালু সে ডাউনলোড করবে তাই না ওকে স্ট্রিং আকারে লিখতে হবে বাট এই অ্যারেটা যদি হয় টু ডাইমেনশনাল তখন কি হবে তাই না অ্যারেটা যদি হয় টু ডাইমেনশনাল তখন কি হবে আমি বলছি দিস 0 0 তে 10 0 1 তে 20 0 2 তে রেখেছি কত 30 1 0 তে আছে 40 1 1 এ আছে 50 1 2 তে আছে 60 তাই না এই দুটি আরে না আমি ধরে নিচ্ছি ডাটা একটা দুটি আরে এবার কি করবে অ্যাকচুয়ালি ডাটাগুলো আসতে হবে তাই না দুইটা রো এটা হলো তিনটা ভ্যালু আছে 10 20 30 40 50 60 এটা 0 আর এটা 1 তো ফার্স্ট ইটারেশনে কি হবে এটা দুটি আরে সো দুটি আরে থেকে ভ্যালু যখন রিটার্ন হবে প্রথম ইটারেশনে ফার্স্ট রো যেটা 0 তম রো এর পুরোটা চলে আসবে তার মধ্যে ভ্যালুতে তাহলে ভ্যালু কি এখন ভেরিয়েবল না অ্যারে যখন একটা ভ্যালু আসছিল তখন এটা কি হচ্ছিল ভেরিয়েবল আর এখন আসছে কি পুরো একটা রো এটা পুরো একটা রো আসছে সো এটা কি অ্যারে এটা ভ্যালু যখন একটা অ্যারে তো আমি যদি ভ্যালুগুলো এখন ওই স্টাইলে প্রিন্ট করাতে চাই আমি যদি ইকো দেই কোন অ্যারে কি আউটপুট আসবে ইকো দেই যদি কোন অ্যারে কি আউটপুট আসবে কোন অ্যারে কি আউটপুট আনতে হলে তার ইনডেক্স সহ বসাতে হবে আমি যদি এখানে লিখি আবার লিখব হবে ঠিক আছে একটু খেয়াল করেন আউটপুট এই প্রোগ্রামে আউটপুট দেখাবে এরকম 10 20 30 40 50 60 কিভাবে দেখাবে ফার্স্ট ইটারেশনে একটা রো চলে যাবে তার মধ্যে ভ্যালুতে ভ্যালুর মধ্যে কি আছে ফার্স্ট রোতে আছে এই ভ্যালু থেকে নিজে একটা অ্যারে তাকে আমি আবার আরেকটা ফরেস্ট দিয়ে ভাঙার চেষ্টা করছি এই ফরেস্টটা কতবার চলবে ভ্যালুসের মধ্যে যতগুলো ইনডেক্স আছে তাই না তো ভ্যালুসের 0 তম ইনডেক্সে কি আছে 10 10 কে সে প্রিন্ট করবে কারণ এটাতে কোথায় এ ভ্যালুতে তারপর একটা স্পেস দেবে তাই না স্পেস দেবে ব্রেক কিন্তু না স্পেস দেবে আবার ইটারেট হয়ে ভ্যালুসের মধ্যে কত আসবে এ ভ্যালুতে 20 20 প্রিন্ট হবে স্পেস দেবে পরের বার 30 প্রিন্ট হবে স্পেস দেবে তারপরে কি ভ্যালুসের মধ্যে কোনো কিছু আছে নেই
হয়ে গেছে কি হবে লাইন ব্রেক আবার পরবর্তী ইটারেশনে ডাটা থেকে কি পাবে সেকেন্ড রোটা এই রোটা বুঝা যাচ্ছে আবার ভেতরের লুপটা ইটারেট হবে ক্লিয়ার হ্যাঁ তো আমি 2D অ্যারেটা ভাঙার জন্য নেস্টেড লুপ ইউজ করছি ফর ইনস্টেড আর 1D অ্যারে হলে একটা সিঙ্গেল লুপই প্রথমবার যখন ভ্যালু লিখ করছি তখন কি শুধু ক্যান দিয়ে এই ভ্যালুসের মধ্যে পুরো রোট আছে জিরো ডাটা পাঠিয়ে দেবে তার প্রথম রো তো ভ্যালুসের মধ্যে পুরো একটা অ্যারে আছে এই ভ্যালুসটা যখন ইটারেট হচ্ছে তখন সে সিঙ্গেল ভ্যালু পাঠাচ্ছে কার কাছে এই ভ্যালুটা না উল্টোটা হচ্ছে আগেরটা কি হচ্ছিল আগেরটা তো সিঙ্গেল অ্যারে ছিল 1D অ্যারে ছিল সে একটা একটা করে ভ্যালু পাঠাচ্ছিল দ্যাট মিন্স স্টিনার লুপটা যেভাবে কাজ করছে এটা 1D অ্যারে না একটা করে ভ্যালু পাঠায় আর এটা 2D সো প্রথমে রোটা ভেঙে নেবে তারপর রো এর ভেতরে ইনডেক্স গুলোকে ভেঙে ওকে সো এই ফর ইচ লুপের ইউজটা আমাদের একটু জানতে হবে পরীক্ষাতে আসার সময় কিছুটা পুরোপুরি না এটা পরীক্ষা কিছু না পরীক্ষা আগে বলে যাওয়া যায় না আচ্ছা পরীক্ষাতে লিখতে হবে পরীক্ষায় কোশ্চেন হবে এরকম ফাংশন কি কয়টা পার্ট আছে কি কি ব্রিফলি ডিসক্রাইব করতে বলবো কয়টা টাইপ আছে কি কি ভিডিও ডিসক্রাইব করতে বলবো কোশ্চেনটা হতে পারে এরকম হোয়াট ইজ ফাংশন briefly describe function tree briefly describe function tree এটা আমি ট্রি বলছি ফাংশনের কয়টা ব্রাঞ্চ আছে তখন আপনাকে এভাবে ট্রিটা এঁকে বলতে হবে তো দুইটা পার্ট আছে কলিং ডেফিনেশন টাইপ আছে দুইটা identifier user defined calling and definition calling আর definition ফাংশন কাকে বলে বারবার বিপদে পড়ছে ফাংশন কি ফাংশন কাকে বলে
ফাংশন ফাংশন কি ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে যা একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে যাকে আমরা বারবার ইউজ করতে পারবো তাকে হচ্ছে কি ফাংশন আর ফাংশন ডেফিনেশন ফাংশন কি ব্লক অফ কোড যার একটা ইউনিক নাম থাকবে যাকে আমরা বারবার ইউজ করতে পারবো যা একটা নির্দিষ্ট টাস্ক সম্পন্ন করবে তাকে বলছি আমরা ফাংশন এর বিশেষত্ব কি মনে করেন এরকম একটা কিছু আমাকে বানাতে হবে হ্যাঁ ঠিক এরকম একটা কিছু আমাকে বানাতে হবে এটা হচ্ছে আমার আউটপুট যদি আমি কোড লিখতে বলি যে এই পোরশনটা বানানোর জন্য এটা একটু আলাদা করে তৈরি করব এটা একটু আলাদা করে এটা আলাদা করে এটা আলাদা করে এবং দুটো বক্স আলাদা করে বানাবো নেক্সট সব এক জায়গায় ইন্টিগ্রেট করব ফের একটা কথা আর যদি একেবারে কোড লেখা শুরু করি টোটাল আউটপুট এটা হবে সেটা আরেকটা কথা তাই না আমি এটাকে আলাদা আলাদা ভাগে করতে পারি এটাকে স্প্রেড তৈরি করা বলে তাই না সেগমেন্ট ভাগ ভাগ করে করে কাজ করা বড় একটা কাজ না করে বড় কাজ থেকে ছোট ছোট করে আবার নিয়ে নেওয়া তাই না এক জায়গায় করা তো যদি আমরা কাজটা করি বড় একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে করে করি সেই ক্ষেত্রে আমার কষ্টটা কম হবে তাই না কখনো কখনো সিমিলার কাজ আমি রিইউজ করতে পারবো ফিজিক্যাল কোনো কাজ কিন্তু রিইউজ করা যায় না বাট যখন আমি বলছি প্রোগ্রামিং কোড এটা তো রিইউজ করা যাওয়ার কথাই তাই না কারণ আমি যদি একটা ওয়ার্ড ফাইল একটা সার্ভারে রাখি আর আপনারা 30 জন যদি কপি করে নেন ওই ওয়ার্ড ফাইলটা কি শেষ হয়ে যাবে শেষ হবে না তাই না তো কোনো একটা কোড যদি আমি কোথাও লিখে রাখি সেটা যদি বারবার ইউজ করি সেটা কি শেষ হয়ে যাবে না তাই না তো ধরে নিচ্ছি এখানে এই ব্লকটুকুর জন্য আমার কোড লিখতে বলেছে 40 লাইন এর জন্য 60 লাইন এখানে 40 লাইন এর জন্য 60 লাইন বড় একটা বক্স এটা 100 লাইনের কোড লিখতে বলেছে এই বক্সটার জন্য 80 লাইনের কোড লিখেছি এটার জন্য আমি 60 লাইনের কোড লিখেছি বাকিটার জন্য 40 লাইনের কোড লিখেছি তাই না পুরো একটা আউটপুট বানাতে আমার কত লাইন লিখতে হয়েছে 280 340 280 420 টোটাল কত 480 লাইনের কোড আমাকে লিখতে হবে তাই না বাট আমি যদি এরকম করতাম এই দুটো জায়গা দেখতে কিন্তু সেম এই দুটো জায়গাও কিন্তু দেখতে সেম আর বক্সগুলো কিন্তু সবই সিমিলার দেখতে কারো উইথ বড় কারো হাইট ছোট তাই না কারো উইথ বড় কারো উইথ ছোট কারো হাইট বড় কারো হাইট ছোট তো এই কাজটা আমরা যদি তিনটা পেজ ধরে করি লাইক এই প্রশ্নটা আমি এক জায়গায় করে রাখলাম ওকে এই প্রশ্নটাকে আমি করে রেখেছি যেটা এখানকার জন্য ইউজ করছি পারবো না এই প্রশ্নটা কোথাও করে রেখেছি এই জায়গার জন্য ইউজ করছি সেটাও পারবো তার মানে আমি যদি এটাকে একটা ফাংশন ধরে রাখি আর এটাকে একটা ফাংশন তৈরি করে রাখি রাইট তাহলে সেক্ষেত্রে আমার এখানকার জন্য 40 লাইন আর এর জন্য কত 60 লাইন আর আমি যদি এরকম একটা বক্স তৈরি করার জন্য 100 লাইনের কোডও লিখি বাকি বক্সগুলো যদি আমি ডাইনামিক্যালি শেপ করি
ডাইনামিক্যালি আমি যদি মেইনটেইন করতে পারি বাকি বক্সগুলোকে, তাহলে এই 100 লাইন কোড দিয়ে কি আমি এই চারটা বক্স তৈরি করতে পারি। কোন পরে দেখবেন যে ভিউ কিভাবে করা যায়, কিভাবে ফাংশনকে ডাইনামিক করা যায়। তখন আমি একটা ফাংশন লিখব যার উইডথ এবং হাইট কি থাকবে, উইডথ এবং হাইট থাকবে কি ডাইনামিক। যখন যে ভ্যালু দেব তার উপর বেস করে সে সেটটা আমাকে তৈরি করে দেবে। তাহলে আমার এই আউটপুটটা তৈরি করতে ম্যাক্সিমাম 200 লাইনের কোড লাগবে। বাট আগে লাগছিল কত লাইনের কোড, 480 লাইনের কোড। যখন আমি পুরোটাকে বেস ধরে কোড লিখছিলাম, বাট আমি যখন এটাকে ফাংশন বেস ইউজ করছি, যে এই পোরশনটা যেটা কমন ছিল কেটে নিয়ে আরেকটা পার্ট, এই পোরশনটা আরেকটা পার্ট এবং পুরো বক্সের জন্য একটা পার্টের কোড, তিনটা আলাদা আলাদা ফাংশন, সেক্ষেত্রে আমি 200 লাইনের কোড দিয়ে কিন্তু এটাকে কভার করে নিতে পারি। ওকে, তো এবার এই কোডটা পার্টটুকু আলোচনা করব। আমরা ফাংশন কেন ইউজ করব বুঝতে পারছি। ফাংশন বেস প্রোগ্রামিং করলে আমার কোড অনেক কম লিখতে হবে। ওকে, আর যদি আমি ডাইনামিক করতে পারি আমার ফাংশনকে, তাহলে দেখা যেতে পারে কোডের সংখ্যা আরো অনেক বেশি কমানো সম্ভব। ওকে, তো ফাংশন কি ব্লক অফ কোড, এটা একটা ব্লক থাকবে, এর একটা ইউনিক নাম থাকবে লাইক অ্যাড, এটা হচ্ছে ফাংশন সাইন, যার সামনে ফাংশন একটা ওয়ার্ড লিখতে হয়। যে ব্লকটা একটা টাস্ককে কমপ্লিট করবে, কোন একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করবে এবং রেজাল্টটা রিটার্ন করতে পারবে। তো এই ব্লকের কোডটাকে আমরা বারবার ইউজ করতে পারবো। ঠিক আছে, তাকেই আমরা বলছি ফাংশন। ফাংশনের মূলত দুইটা পার্ট, একটা হচ্ছে কলিং আর একটা কি ডেফিনেশন। আমি অ্যাড করছি এবং ফাংশন সাইন দিয়ে বলছি, এটাকে বলছি কি আমার, এটা হচ্ছে আমার কলিং আর এটাকে বলছি আমার ডেফিনেশন। তো ডেফিনেশনটা যদি একটু ভালো করে লিখি, কিভাবে লিখবো, ফাংশন অ্যাড curly $z equal 10 plus 30 equal $z। এখানে আউটপুট কত আসবে, 10 plus 30 14। দেখেন আমি যদি আবার কল করি, আউটপুট কত আসবে 14। 1000 বার কল করলে 1000 বার আউটপুট দেবে কি, স্ট্যাটিক ফাংশন।
তাই না? ফিক্সড একটা আউটপুট আমাকে রিটার্ন করতে। তো এইটাকে বলা হচ্ছে কি কলিং, আর এটাকে বলা হচ্ছে আমার ডেফিনেশন। ইউজার ডিফাইন, যে ফাংশনের ডেফিনেশন ইউজার বা ডেভেলপার নিজেই দিয়ে থাকে তাকে বলা হয় কি ইউজার ডিফাইন ফাংশন। আর বিল্ট ইন ফাংশন, যেটা পিএইচপি বিল্ট ইন লাইব্রেরিতে যে ফাংশনের ডেফিনেশন আছে তাকে বলছি আমরা বিল্ট ইন ফাংশন। পিএইচপি তে 1000 প্লাস বিল্ট ইন ফাংশন আছে। 1000 এরও বেশি বিল্ট ইন ফাংশন আছে পিএইচপি 5.5। ঠিক আছে? তো বিল্ট ইন কাকে বলবো? যে ফাংশনের ডেফিনেশন কোথায় আছে সার্ভারে, আর যে ফাংশনের ডেফিনেশন আমাদের নিজে থেকে দিতে হবে তাকে বলবো ইউজার ডিফাইন ফাংশন। তো একটা কি আমার বিল্ট ইন আর ইউজার ডিফাইন? হ্যাঁ, যে ডেফিনেশন আমরা নিজে থেকে দিচ্ছি তাকে বলছি ইউজার ডিফাইন, আর যে ফাংশনের ডেফিনেশন সার্ভারে থাকবে তাকে বলছি বিল্ট ইন। তো আমি যদি সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞা কয়েকবার বলেছি। ফাংশন কি, ফাংশন ট্রিটা যদি আমি ব্রিফলি ডিসক্রাইব করতে বলি তাহলে দুটো পার্ট, একটা হচ্ছে পার্টের মধ্যে থাকবে কি কলিং আর ডেফিনেশন। কলিংটা কি, যার মাধ্যমে বা যে সিনট্যাক্স দিয়ে ফাংশনের ডেফিনেশন কে কল করা হয় সেটা হচ্ছে কলিং। আর ডেফিনেশন কি, যেখানে কোনো একটা টাস্ককে কমপ্লিট করে রাখা হয়েছে সেটা হচ্ছে আমার ডেফিনেশন। তারপরে আছে কি টাইপ। দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে ইউজার ডিফাইন, যে ফাংশনের ডেফিনেশন আমরা নিজে লিখব তাকে বলছি ইউজার ডিফাইন, আর যে ফাংশনের ডেফিনেশন আমাদের সার্ভারে আছে তাকে বলছি আমরা বিল্ট ইন ফাংশন। ওকে, তো 5 মার্কস দেব। ফাংশনটি কিছুটা ডাইনামিক করেছে, ঠিক আছে? এই আলোচনাটা ক্লাসের আলোচনাটা শেষ হলে ডাইরেক্ট প্রোগ্রামিং এ যাব। নেক্সট ক্লাস থেকে প্রোগ্রামিং দেখাবো। আমি ওপি কনসেপ্টে একটা ছোট্ট মডিউল ডেভেলপ করে দেখাবো। লগইন মডিউল, ডাটা ইনসার্ট, ডাটা আপডেট, ডাটা সিলেক্ট, তাহলে একটা লগইন টাইপের সাইটে ডেভেলপমেন্টের দিকে আমি যাব। যদি আমার ফার্স্ট ক্লাস হয় সেক্ষেত্রে পসিবল এর পরে। এবার আউটপুট করতে হবে বন্ধু। এটাকে আমরা কি বলছি? আর্গুমেন্ট আর প্যারামিটার। প্যারামিটার একাধিক হতে পারে। প্যারামিটার ভেরিয়েবল হতে পারে, ভেরিয়েবল প্যারামিটার নাম্বার হতে পারে, প্যারামিটার অ্যারে হতে পারে, প্যারামিটার অ্যারের ইনডেক্স হতে পারে, প্যারামিটার স্ট্রিং হতে পারে। তাই না? ফাংশনের প্যারামিটার কি কি হতে পারে? ভেরিয়েবল, যার ভিতরে কি থাকতে পারে? ইন্টিজার ভ্যালু, রিয়েল ভ্যালু, স্ট্রিং ভ্যালু আর বুলিয়ান ভ্যালু। ডিরেক্ট, স্ট্রিং, ইন্টিজার, রিয়েল, বুলিয়ান বলতে পারে। প্যারামিটার হতে পারে অ্যারে, প্যারামিটার হতে পারে অ্যারের ইনডেক্স। ওকে, তাহলে অনেকগুলো টাইপ অফ প্যারামিটার হতে পারে ফাংশনের মধ্যে। ইভেন যতটুকু বলেছি আপনি ভুলে যাবেন, পরে বলে ভুলে যাবেন। তো আমরা প্যারামিটার পাস করছি, এইগুলো কি বলে যাবে কোথায়? ডেফিনিশনে গিয়ে রিসিভার এক্সেপ্ট কি বলে যাবে কোথায়? y এর মধ্যে অ্যাসাইন হবে, তাই না? আমি এখান থেকে যা পাঠাবো তার উপর বেস করে এই ভেরিয়েবল গুলো তার মান বা তার টাইপ ডিফাইন করব।
x এর ভেতরে কত আছে 20 আর y এর 50 আউটপুট দেখাবে কত এবার আউটপুট কত আসবে এখানে আউটপুট আসবে কত 70 বাট এখানে আউটপুট আসবে কত 1W না 107 আউটপুট আসবে কত এইখানে এই ফাংশনটা একই ফাংশন যখন আগে ফিক্সড ভ্যালু রিটার্ন করছিল এখন এটা প্যারামিটারের উপর বেস করে ফাংশনকে ডাইনামিক করতে গেলে ডেফিনেটলি ফাংশনে ইনপুট দিতে হবে আর ইনপুট দেওয়া হবে কার মাধ্যমে প্যারামিটার ম্যাক্সিমাম এখানে রিটার্ন টাইপ নেই আমি রিটার্ন করছি না ওখানে এক্সিকিউট করব তো ম্যাক্সিমাম বিল্ট-ইন ফাংশন প্যারামিটার থাকবে আর ইউজার ডিফাইন ফাংশনের প্যারামিটার থাকতেও পারে নাও থাকতে পারে যদি না থাকে সেটা স্ট্যাটিক আর থাকলে সেটা তাই না তো ডাইনামিক ফাংশনের কনসেপ্টটা ভেরি সিম্পল এখন সহজে বোঝা যাচ্ছে যে আমরা এত বড় বক্সকে কিভাবে এতটুকু করব কিভাবে এতটুকু করব একই ফাংশন কি উইথ আর হাইট যদি আমি সেট করে দেই আর বাকি প্যারামিটার গুলো যদি ঠিক থাকে তাহলে একজনকে বড় তার চেয়ে ছোট বড় সব কিছু করা সম্ভব তাই কি না হ্যাঁ তো কোডকে রিউজ করার জন্য ফাংশনটা ম্যান্ডেটরি যদি এই কোডে পুরো একটা রুম থাকতো তাহলে কি এতগুলো ক্লাস নেওয়া যেত একসঙ্গে পসিবল হতো তাই না ছোট ছোট রুম করা হয়েছে বলে ছোট ছোট করে ক্লাস নেওয়া সম্ভব এই জায়গাটুকুকে ইউজ করা সম্ভব রাইট হ্যাঁ দ্যাটস ইট আমাকে মনে করিয়ে দেবেন ফাইনাল পরীক্ষার আগে কোশ্চেনগুলো দেওয়া হবে সবচেয়ে ভালো হয় আজকে যেগুলোকে আমি কোশ্চেন বলেছি আগামী 2 দিনের মধ্যে সেটা কোশ্চেন আকারে লিখে আমাকে ইমেল করা আমি যে জায়গাগুলোতে বলেছি এটা একটা কোশ্চেন হতে পারে যদি কোশ্চেনটা কাগজে লিখে হোয়াট ফাইলে লিখে ঠিক আছে আমি ইমেল করা অ্যাসাইনমেন্ট নাম্বার এটা 4 নাম্বার অ্যাসাইনমেন্ট নাম্বার 4 আজকে দিনের কোশ্চেন আর ডকুমেন্ট গুলো আমি পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি একটা পেন ড্রাইভ আমাকে দেবেন অ্যাসাইনমেন্ট 4 কোশ্চেন অন ক্লাস 6 7 আমি কততম ক্লাস এটা খেয়েছে কি বা খাওয়ার চেষ্টা করেছে কি স্যার একটা তো বোধহয় স্যার গ্রেড বোধহয় একটা দেওয়া হয়নি 1 2 3 4 5 6 7 7টা ক্লাস